দেখুন, একটা সময় পৃথিবীতে কালো চামড়ার মানুষকে ছোট করে দেখা হতো। তারা পাবলিক সুইমিং পুলে সাঁতার কাটতে অ্যালাউড ছিল না। ধারণা করা হতো যে তারা সাঁতার কাটলে সাদা চামড়ার মানুষের জন্য মর্যাদা কমে যাবে সেই একই পানিতে নামা। এক সময়ে এই যে আমাদের মেডিকেল দুনিয়া এত উন্নত হয়েছে, একটা সময়ে কালো চামড়ার নারীদেরকে কোনো রকমের অ্যানেস্থেশিয়া ছাড়া, হ্যাঁ, একেবারেই পাশবিক অত্যাচারের মাধ্যমে আমাদের এই মেডিকেলে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে বোঝা হতো যে মানুষের ওপরে কোন মেডিকেল এক্সপেরিমেন্টটা সফল হবে, কোনটা হবে না। তাদেরকে গিনিপিগ প্রাণীর মতন করে ব্যবহার করা হতো। ধারণা করা হতো যে কালো মানুষের কষ্ট কম, কিংবা কালো মানুষ মানুষ হিসেবে মর্যাদার যোগ্য না। আবার ইতিহাসে এমন সময়ও আছে যখন কালো মানুষরাই ছিল পৃথিবীর শাসক, যখন ওই সাদা চামড়ার মানুষদেরকেও দাসদাসী হিসেবে আনা হতো। তার মানে পৃথিবীতে এই যে কালো সাদা ব্যাপারটা কিন্তু এই রঙের খেলা না। ব্যাপারটা কখন কার হাতে ক্ষমতা। যখন সাদা চামড়ার মানুষের কাছে ক্ষমতা থাকে তখন মনে হয় সাদা রং বিশেষ কিছু, যখন কালো চামড়ার মানুষের কাছে ক্ষমতা থাকে তখন মনে হয় যে কালো রং বিশেষ কিছু। সেইমভাবে এই যে লিঙ্গ বৈষম্য, যখন আপনার একটা সময় ছিল যখন নারীর হাতে ছিল এই কৃষিকার্য হতে শুরু করে সব কিছুর নিয়ন্ত্রণ, তখন নারী একভাবে সমাদৃত হতো। আবার যখন সেটা পুরুষের হাতে, প্যাট্রিয়ার্কাল সোসাইটি, তখন আবার ভিন্নভাবে সে ট্রিটেড হয়। সো আলটিমেটলি দিস ইজ আ সিস্টেম অফ হ্যান্ডিং ওভার পাওয়ার। সো আমরা চাই ক্ষমতা কখনোই একজনের কাছে কেন্দ্রীভূত হবে না। আসলে আমাদের বৈষম্যহীন সমাজ মানে কি? ক্ষমতার সমতা, একটা গুড ডিস্ট্রিবিউশন এবং এভরিওয়ান, যেখানে আপনার রং, ধর্ম, আপনার লিঙ্গ, যেটা যাই হোক, আপনি মানুষ হিসেবে যাতে একটা সাস্টেইনেবল নিরাপদ সমাজ ব্যবস্থা পান, এটাই তো আসলে আমাদের আলটিমেট উদ্দেশ্য। তো এই যে ঢাকা ৮, এখানের স্বাধীনতা পরবর্তী 50-এর ঊর্ধ্ব সময় ধরে যত নির্বাচন হয়েছে, সেগুলো ফেয়ার আনফেয়ার যাই হোক, আমি যে নির্বাচনী প্রচারণাই করিনি, মাত্র 3 দিন বের হয়েছে ঘর থেকে। রাজনীতিতে দলের মনোনয়ন নিয়েছি মাত্র 1 দিন আগে নির্বাচনের, ওই নির্বাচন সাবমিশনের তারিখের। আমি যে 600+ ভোট পেয়েছি, আমার সমস্ত ভোট ব্যাংক, আমার সমস্ত দলীয় সমর্থন অপর দলকে দেওয়ার পরেও আপনি অবাক হবেন, এই ঢাকা ৮-এর ইতিহাসে 100 ভোটের উপরে কোনো নারী কখনো পায়নি। এখন আমি ধরলাম যে আচ্ছা, মেঘনা আলমের অনেক লিমিটেশন ছিল, তিনি ব্যয় করেননি, তিনি নির্বাচন কেন্দ্রিক খরচ করেন নাই, ব্যানার পোস্টার করেননি, কিন্তু বাকি নারীদের কি সীমিত ব্যাপার ছিল, তাদের কি কন্ট্রোভার্সি ছিল? তারা তো একেবারেই শিক্ষিত, ভালো পরিবারের রাজনীতিবিদ। কেন কোনো নারী রাজনীতিবিদ ঢাকা ৮-এ নির্বাচনে দাঁড়ালে কখনোই 100-র উপরে ভোট পায় না? এটা তো একটা প্রশ্ন। সেখানে নিশ্চয়ই সামাজিকভাবে নারীর প্রতি ছোট করে দেখা বা অসম্মান করার একটা প্রথা আছে, না হলে কী কারণে তারা ভোট কম পাচ্ছে, কিংবা কী কারণে নিরাপত্তার জায়গায় তারা হয়তো অনেক প্রচারণা করতে পারছে না, যে কারণে মানুষ তাদেরকে চিনছেও না, তারা ভোটও পাচ্ছে না। এবং আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নারীদের সামাজিক ক্ষেত্রে অনেক মানুষের কাছে পৌঁছানোর জায়গায় অনেক প্রতিবন্ধকতা আছে, তাদের আরও অনেক স্ট্রং সিকিউরিটি দরকার হয় পুরুষের থেকে। আমাদের সমাজে যারা নারীরা বাইরে কাজ করে এই শহরে, তাদের দেখা যায় একটা একটা খুবই ফান্ডামেন্টাল, একটা বেসিক রাইট, যে মানুষ একটা পরিষ্কার ওয়াশরুম ব্যবহার করবে, এই সুযোগটা তারা পায় না। একটা নারী ঘরের বাইরে সারা দিন কাজ করছে, সে এই পুরোটা সময় অপেক্ষা করে সে বাসায় যাবে, তারপরে ওয়াশরুম ব্যবহার করবে। এর ফলে যে তার কী পরিমাণে শারীরিক ক্ষতি হয়, এবং অনেক ক্ষেত্রে যে ফার্টিলিটির ব্যাপার থাকে, যে নারীদের সন্তান গ্রহণ করার যে সক্ষমতা, সেটা পর্যন্ত এফেক্টেড হয়। নানা রকমের ডিজিজে তারা আক্রান্ত হয় শুধুমাত্র একটা ছোট সাধারণ বিষয়, তারা একটা পরিষ্কার ওয়াশরুম, নিরাপদ ওয়াশরুম পায় না ব্যবহার করার জন্য। কিংবা এই যে নারী পুরুষ এখন আমরা দেখি উভয়ই তালে তাল মিলিয়ে ঘরে বাইরে কাজ করছে, কিন্তু সেই জায়গায় এখনও সন্তানের যে লালন পালন, সেটার দায়িত্বটা অনেকটা মায়ের উপরই বর্তায়। মা যখন ঘরের বাইরে কাজ করতে যায়, তার একটা মানসিক প্রেশার থাকে যে আমার সন্তানের লেখাপড়া, খাওয়া দাওয়া, নিরাপত্তা ঠিকভাবে হচ্ছে কিনা। তো অনেক উন্নত দেশে এখন যেটা করে, রাষ্ট্র একটা ডে কেয়ার সিস্টেম তৈরি করে, সেক্ষেত্রে আবার অনেক নারীর কর্মসংস্থানও হয়।
যে সেই শিশুগুলো যখন মায়েরা ঘরের বাইরে কাজ করবে, শিশুগুলো যাতে নিরাপদে থাকে, তাদের একটা বেসিক লেখাপড়া এবং পুষ্টিকর খাবার খাওয়ার যে ব্যবস্থা, এটা রাষ্ট্র করে দেয়। তখন অনেক অনেক নারী পুরুষ একেবারেই নির্বিঘ্নে তাদের রাষ্ট্রের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। সো আমি আমি মনে করি যে অভিযোগ করা অনেক সহজ। আমি অভিযোগের জায়গা থেকে বের হয়ে এসেছি। আমি দায়িত্ব নিয়ে যেই জায়গাগুলো আমাদের অভিযোগ আছে সেগুলো সংস্কার করতে চাই। জাতীয় নির্বাচনে কিছু কিছু জিনিস আমি মিডিয়ার সামনে এনেছি, যতটুকু পেরেছি মানুষকে জানিয়েছি। এবারের মেয়র নির্বাচনে আমার উদ্দেশ্য হচ্ছে সত্যিকার অর্থেই যেন আমি এই যে সমস্যাগুলো বলেছি এবং তার সলিউশনও বলছি, সেই সলিউশনগুলোকে যাতে আমি ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে কাজ করা।